শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছে। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে আরেকটি ভিডিও। দেখো, এটা 47 নম্বর ভিডিও, অর্থাৎ এর আগে ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে কিন্তু 46টা ভিডিও আপলোড হয়েছে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে তোমরা আগে আপলোড হওয়া ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের সমস্ত ভিডিওর প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। এছাড়াও শান্তনাময় ইনফর্মস ইউটিউবের প্লেলিস্টে গিয়েও তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। এছাড়া এই চ্যানেলে আপলোড হয়েছে প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট কারেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং এবং পুরনো স্ট্যাটিক টপিকের উপরেও নিউজ পেপার রিপোর্ট রাইটিং এই চ্যানেলে আপলোড হয়েছে। এছাড়াও পিকেদে সরকারের বইয়ের বহু প্রেসি বহু অনুবাদ তোমরা পাবে। এসো দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথম আমরা ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সে আগে 46টা ভিডিও আমরা দেখেছি, মানে 46টা ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা দেখেছো। এরপর 47 নম্বর ভিডিওতে বা 47 নম্বর পার্টে দেখো আমরা কী করছি, নদীর উপর তাহার বাড়ি বা ইত্যাদি, এই ওপরে দিয়ে যে বাক্যগুলো হতে পারে সেই ধরনের বাক্যগুলো নিয়ে আমরা যে ট্রান্সলেশন করব। তো দেরি না করে শুরু করা যাক। প্রথম বাক্য দেখো, প্রথম বাক্যে কী বলছে, নদীর উপর তাহার বাড়ি। এই যে সেন্টেন্সটা রয়েছে নদীর উপর তাহার বাড়ি, এই সেন্টেন্সটার ট্রান্সলেশন আমরা কী করে করব। এই যে উপর, এই উপর মানে একটা কথা বলে দিই, নদী ধরো এরকমভাবে নদী প্রবাহিত হচ্ছে, নদীর উপর বাড়ি মানে নদীর মধ্যেই তার বাড়ি কিন্তু নয়, এই নদীর উপর বাড়ি মানে নদীর যে পাড় সেই পাড়ের উপর বাড়ি। আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছো। ঠিক সেই রকম রাস্তার উপরে বাড়িও কিন্তু এরকম হতে পারে, মাঠের উপরে বাড়িও কিন্তু এরকম হতে পারে। এর অর্থ এই না যে রাস্তার মাঝখানে বাড়ি। যাই হোক, নদীর উপর তাহার বাড়ি, নদী ইংরেজি রিভার, ঠিক আছে। এই উপরের জন্য এখানে আমরা অন প্রিপোজিশন আনবো, আর তার বাড়ি ইংরেজি হচ্ছে হিজ হাউস। এইভাবে আমরা করব। তো এই ব্যাপারটা যেটা সেটা হচ্ছে নদীর উপরে বাড়ি মানে হচ্ছে নদীর ঠিক পাড়ে তার বাড়ি দাঁড়িয়ে আছে, এই রকমভাবে ট্রান্সলেশনটা আমরা করব। এই দাঁড়িয়ে থাকা ইংরেজির জন্য আমরা স্ট্যান্ড ব্যবহার করব। দেখো, হিজ হাউস স্ট্যান্ডস, তার বাড়ি, এই যে হিজ হাউস তার বাড়ি, এটাই হচ্ছে এখানে সাবজেক্ট। স্ট্যান্ডস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করছি, স্ট্যান্ডের সাথে এস যুক্ত করলাম, স্ট্যান্ডস, তারপরে একটা অন প্রিপোজিশন দিয়ে অন দ্য রিভার। এই অন দ্য রিভার মানে আমি আবারও বলছি অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। এই অন দ্য রিভার মানে হচ্ছে অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। ব্যাঙ্ক মানে হচ্ছে যেখানে টাকা জমা রাখা হয় সেই ব্যাঙ্ক না, এই ব্যাঙ্ক মানে হচ্ছে পাড়, ঠিক আছে, নদীর পাড়। পরের বাক্য তোমাদের জন্য, রাস্তার উপর তার বাড়ি, ঠিক একই রকমভাবে ট্রান্সলেশন করতে হবে। এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে তার বাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, মানে রাস্তার পাড়ে দাঁড়িয়ে আছে, এরকমভাবে ট্রান্সলেশন করতে হবে। একদম আগেরটার মতো তোমরা একটু ভিডিওটা পজ করে ভাবো, ভেবে নিয়েছো আশা করি। দেখো সেন্টেন্সটা ট্রান্সলেশন কীরকম হচ্ছে, হিজ হাউস তার বাড়ি একই রকম ছিল, জাস্ট নদীর জায়গায় রাস্তা, স্ট্যান্ডস অন দ্য রোড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই জন্য স্ট্যান্ডের সঙ্গে এস যুক্ত হয়েছে, ঠিক আছে। এখানে একটা কথা বলবার, যারা টেন্স সম্পর্কে দুর্বলতা অনুভব করো বা কোনো ডাউট আছে তাদেরকে রিকোয়েস্ট করবো শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে টেন্স অ্যান্ড ট্রান্সলেশনের ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের এই ধরনের যে ডাউটগুলো সেগুলো ঠিক হয়ে যাবে। পরের বাক্য তোমাদের জন্য, তোমার কথার উপর আমি নির্ভর করি। কি বলছে, তোমার কথার উপর আমি নির্ভর করি। এই যে নির্ভর করা, এই নির্ভর করা ইংরেজি হচ্ছে ডিপেন্ড। ডিপেন্ডের সঙ্গে আপন বা অনও কোথাও কোথাও ব্যবহার করা যেতে পারে। তাহলে কে নির্ভর করে, আমি নির্ভর করি। আমি হচ্ছে এখানে সাবজেক্ট, তোমার কথার উপরে, তোমার কথা হচ্ছে ইয়োর ওয়ার্ড, ঠিক আছে। তাহলে নির্ভর করি এই ওপরের জন্য ওই আপন বা অন যে প্রিপোজিশন ওইটা দিলেই আমাদের হয়ে যাচ্ছে। দেখো সেন্টেন্সের ট্রান্সলেশনটা কীরকম হচ্ছে, তোমরাও অবশ্যই ভিডিও পজ করে ট্রাই করবে। প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স আমি বলার আগে অবশ্যই ভিডিওটা পজ করে ট্রাই করবে। দেখো, আই ডিপেন্ড, আমি নির্ভর করি। এরপরে প্রিপোজিশনটা আমরা দিয়ে দেবো। কোন প্রিপোজিশনটা হবে বললাম, কি আপন অথবা অন, অন অথবা আপন, ঠিক আছে। পিকেদে সরকারের বইতে দেখবে এই যে নির্ভর করা, এর জন্য আপন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে, তবে কোথাও কোথাও আপন না হয়ে অন প্রিপোজিশনও কিন্তু আমাদের দেওয়া থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আই ডিপেন্ড আপন বা অন ইয়োর ওয়ার্ডস, তোমার কথার উপরে আমি নির্ভর করি। পরের বাক্য, ক্লাসে সে আমার ওপরে। এই যে ক্লাসে সে আমার ওপরে, এই ওপরে ইংরেজিটা কীরকম হবে দেখো, এই ওপরে ইংরেজিটা আমাদের করতে হবে অ্যাবাব দিয়ে। ক্লাসে সে আমার উপরে মানে সে হয় আমার উপরে, এবারে ক্লাসে সেই ইংরেজি কি, সেই ইংরেজি হি বা সি যা খুশি তোমরা করতে পারো, ঠিক আছে। হয় ওপরে, ইজ অ্যাবাব, এইভাবে করতে হবে। বাকিটা তোমরা বুঝতে পারছো কীভাবে করবে। দেখো, হি ইজ অ্যাবাব মি। দেখো, হি ইজ সে আমার উপরে, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সে হয় অ্যাবাব মানে ওপরে, মি। দেখো অ্যাবাবটা যদি প্রিপোজিশন হয়, অ্যাবাবটা প্রিপোজিশন সর্বদা অবজেক্টকে গভর্ন করে। প্রিপোজিশনের পরে সর্বদা কী বসে, বসে অবজেক্ট। দেখো, হি হচ্ছে এখানে সাবজেক্ট, এটা ভার্ব, ইজটা এখানে ভার্ব, ইজের আগে সাবজেক্ট রয়েছে, ভার্বের আগে সবসময় সাবজেক্ট বসে, ইজ এখানে মেন ভার্ব, আর অ্যাবাবটা এখানে প্রিপোজিশন। এবং আরেকটা জিনিস মনে রাখবে, ভার্বের পরেও সর্বদা
অবজেক্ট বসে, ঠিক আছে। তাহলে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমার ইংরেজি তো মাই, কিন্তু হচ্ছে এখানে মি। কেন হচ্ছে? কারণ ভার্বের পরে বা প্রিপোজিশনের পরে সর্বদা অবজেক্ট বসে, ঠিক আছে। তাহলে এটুকু হয়ে গেল সে আমার উপরে। এবার ক্লাসে বাকি আছে, সেটা কী হবে? ইন দ্য ক্লাস। ঠিক সেরকম অন্য কিছুও করা যেতে পারে, ক্লাসের পরিবর্তে অন্য কিছু থাকলে সেটাও ট্রান্সলেশন এরকমভাবে করা যেতে পারে। পরের বাক্য, ইহাতে 10 টাকার উপর ব্যয় হয়েছে। ইহাতে মানে এই জিনিসের উপরে। দেখো এখানে একটা কথা বলি, অনেকে বলে যে চলতি বাংলায় ট্রান্সলেশন করার কথা। তো ইহাতে 10 টাকার উপর ব্যয় হইয়াছে, এইটাকেই যদি চলতি বাংলায় বলতে হয় আমাদের কীভাবে বলতে হবে? এটাকে বলতে হবে এইরকম যে এটাতে 10 টাকার উপর ব্যয় হয়েছে। আমি কিছু কিছু সাধু ভাষায় তোমাদেরকে ট্রান্সলেশন করার চেষ্টা করি, মানে ট্রান্সলেশন দেওয়ার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষায় কিন্তু কোনো কোনো ট্রান্সলেশন চলতি বাংলায় আসে না, সেটা কিন্তু সাধু ভাষা উল্লেখ করে দেওয়া হয়, তার উপরে দাঁড়িয়ে আমাদের ট্রান্সলেশন করতে হয়। মনে মনে আমরা নিশ্চয়ই চলিত ভাষায় সেটাকে ট্রান্সলেশন করিনি, যার কারণেই আমি সাধু চলিত সবই রকম দেখাই। দেখো ইহাতে 10 টাকার উপর ব্যয় হইয়াছে। এই যে ব্যয় হওয়া ইংরেজি, এই ব্যয় হওয়া ইংরেজি হচ্ছে কস্ট ব্যবহার করা যেতে পারে। সেটা কস্ট নাউন বা ভার্ব দুই রকম হিসেবে ব্যবহার করা যেতে পারে, আমি বলে দেবো। আচ্ছা, 10 টাকার ওপর, 10 টাকা ইংরেজি কি? 10 রুপিস। ওপর ইংরেজি হচ্ছে এখানে ওভার ব্যবহার করা যেতে পারে। দেখো এবারে ইংরেজিটা কীরকম হচ্ছে? ইহাতে, ইহাতে ইট বা দিস যা হোক একটা ব্যবহার করা যাবে। তাহলে এটার হয় খরচ বা এটার খরচা হয়, এরকমভাবে আমরা করতে পারি। দেখো দিস হ্যাজ কস্ট, দেখো দিস মানে ইহা, এই যে যে ইহা, এটা ইটও করা যেতে পারতো, অসুবিধা কিছু নেই। ইট হ্যাজ বা দিস হ্যাজ মানে এর হয় বা এর আছে খরচ, কস্ট। এই কস্টটা কিন্তু এখানে নাউন। তোমরা যদি মনে করো এইটাকে হ্যাজটাকে বাদ দিয়ে শুধু কস্টটাকে ভার্ব হিসেবে করবো, তাও করা যেতে পারে। দেখো আগে একটা দেখিয়ে নিই। তাহলে দিস হ্যাজ কস্ট, অবশ্যই ভিডিও পজ করে ট্রাই করবে। কত খরচা হয়েছে? 10 টাকার ওপরে। দেখো অ্যাবাভ বা ওভার দুটো প্রিপোজিশনই ব্যবহার করা যেতে পারে। 10 রুপিস, অ্যাবাভ বা ওভার দুটো প্রিপোজিশনে ব্যবহার করা যেতে পারে করে 10 রুপিস, ঠিক আছে। 10 রুপিস হচ্ছে 10 টাকা, ওভার 10 রুপিস মানেও 10 টাকার বেশি, অ্যাবাভ 10 রুপিস মানেও 10 টাকা বেশি। এইটাকেই যদি আমরা এরকম করতাম, দিস হ্যাজ না লিখে দিস কস্টস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখবো। দিস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দিসের জায়গায় আমরা ইটও ব্যবহার করতে পারতাম, কোনো অসুবিধা নেই। দিসের জায়গায় আমরা ইটও ব্যবহার করতে পারতাম। তাহলে ইট হ্যাজ কস্ট অথবা ইট হ্যাজ যদি আমরা বাদ দিয়ে দিই, ইট কস্টস অ্যাবাভ বা ওভার 10 রুপিস, এভাবেও কিন্তু করা যেতে পারতো। পরের বাক্য, এই কাজে 100 টাকার উপর ব্যয় হয়েছে। আচ্ছা এই কাজ ইংরেজি কি? এই কাজ ইংরেজি দিস ওয়ার্ক লিখে রেখেছি। দেখো এরপরে তোমরা বাকিটা করো। ভিডিওটা পজ করে নিশ্চয়ই ট্রাই করেছো, এবার দেখো কী হতে পারে। তাহলে দিস ওয়ার্ক হ্যাজ কস্ট ওভার বা অ্যাবাভ 100 রুপিস, ঠিক আছে। এটাকেই করা যেতে পারতো দিস কস্ট, দিস ওয়ার্ক, এটাকে মনে করো হ্যাজটাকে বাদ দিয়ে দিলে, দিয়ে এটাকে কস্টের সঙ্গে এস জুড়ে দিলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের সাথে এস যুক্ত হবে, ঠিক আছে। আর যদি এই কস্টটাকে নাউন রাখা হয়, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দিস ওয়ার্ক হ্যাজ কস্ট মানে এই কাজের আছে খরচ বা হয়েছে খরচ, এরকম বোঝায়, ঠিক আছে। অ্যাবাভ বা ওভার 100 রুপিস, 100 টাকার ওপরে। পরের বাক্য দেখো কী বলছে, একটি গুলি তাহার মাথার উপর দিয়ে গেল। আচ্ছা একটি গুলি তার মাথার উপর দিয়ে গেল। দেখো কোনো কিছু একটা জিনিস এখানে রয়েছে, তার উপর দিয়ে এরকমভাবে যাচ্ছে, টাচ না করে, এটাকে ওভার প্রিপোজিশন আমরা ব্যবহার করি, ঠিক আছে। একটি গুলি ইংরেজি কি? এ বুলেট হবে। মাথার উপর দিয়ে গেল, পাস্ট ওভার এরকমভাবে হতে পারে। হ্যাঁ, ভিডিওটা পজ করে একবার ট্রাই করো, তোমাদের হিন্টস আমি অলরেডি দিয়েই দিয়েছি। দেখো এ বুলেট পাস্ট, তারপরে কী হবে? ওভার হিজ হেড, ঠিক আছে। এইটাকেই একটু অন্যরকমভাবে করা যেতে পারতো। কীরকম? সেটা হচ্ছে কি, আচ্ছা এ বুলেট পাস্ট ওভার ইজ হেড, এই সেন্টেন্সটা এরকমভাবে হলো। পরের সেন্টেন্সটা দেখো তোমাদের জন্য রাখছি, আমি পুকুরটির উপর দিয়ে ঢিল ছুঁড়েছিলাম, ঠিক আছে। এই পুকুরটির উপর দিয়ে, ধরো এখানে একটা পুকুর আছে, ঠিক আছে, তার উপর দিয়ে এইভাবে ঢিল ছুঁড়লাম, পুকুরটাকে টাচ না করে ঢিলটা উপর দিয়ে চলে গেল। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা ট্রান্সলেশন আমরা কীভাবে করব? তাহলে আমি ছুঁড়েছিলাম ঢিল পুকুরের উপর দিয়ে, এই উপর ওভার হবে, ঠিক আছে। তাহলে আমি ছোড়া ইংরেজি কি? থ্রো। ছুঁড়েছিলাম ইংরেজি কি? থ্রিউ হবে। দেখো আই থ্রিউ, ঢিল ইংরেজি এ স্টোন করতে পারি আমরা। তাহলে আই থ্রিউ এ স্টোন, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আই থ্রিউ এ স্টোন, একটা ঢিল ছুঁড়েছিলাম। কোথায় ছুঁড়েছিলাম? কোন জায়গা থেকে ছুঁড়েছিলাম? পুকুরের উপর দিয়ে। তাহলে ওভার দ্য পন্ড, বোঝা গেল ব্যাপারটা। তারপরে দেখো পরের সেন্টেন্স কী বলছে, সূর্য এখন ঠিক মাথার উপরে, ঠিক আছে। দেখো এখন ইংরেজি হচ্ছে নাও, ঠিক ইংরেজি হচ্ছে জাস্ট, মাথার উপরে হচ্ছে অ্যাবাভ, মাথা ইংরেজি হেড, এরকমভাবে করা যেতে পারে। তাহলে সূর্য ইংরেজি কী হবে? দ্য সান ইজ নাও জাস্ট, এই জাস্ট হচ্ছে ঠিক, এর জন্য আমরা জাস্ট দিলাম। দ্য সান ইজ নাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সূর্য এখন, জাস্ট ঠিক, এরপরে কি? ওপরে মাথার, তাহলে অ্যাবাভ দ্য হেড, ওই সরি, এটা ভুল বললাম, ওভার দ্য হেড, ঠিক আছে।
সূর্য ঠিক মাথার উপরে, দ্য সান ইজ নাও ওভার দ্য হেড, কোথাও কোথাও অ্যাবাভ ব্যবহার করা হয়, দ্য সান ইজ নাও জাস্ট অ্যাবাভ দ্য হেড, এভাবেও কিন্তু কোথাও কোথাও ব্যবহার করা হয়। তো এখানে ওভার ব্যবহারটা করা হয়েছে, ঠিক আছে। তারপরে সেন্টেন্সটা দেখো, ঠিক এই সেন্টেন্সটাকে একটু অন্যরকমভাবে লেখা যেতে পারে। সেটা কীরকম, দ্য সান ইজ নাও জাস্ট ওভার হেড, দ্য সান ইজ নাও জাস্ট ওভার হেড, এভাবেও ব্যবহার করা যায়। তাহলে যেটা বললাম, দ্য সান ইজ নাও জাস্ট অ্যাবাভ, এই ওভারের জায়গায় যদি আমরা ব্যবহার করি অ্যাবাভ দ্য হেড, তাও কিন্তু হবে। কিন্তু সেই ক্ষেত্রে এই দুটো শব্দ এরকমভাবে জুড়ে কিন্তু হবে না, দ্য সান ইজ নাও জাস্ট অ্যাবাভ হেড, এভাবে হবে না কিন্তু সেক্ষেত্রে, ঠিক আছে। এইটা যেমন ওভারহেড করা যায়, একসাথে মিলিয়ে দেওয়া যায় দুটো শব্দকে, সেটা কিন্তু অ্যাবাভ থাকলে সেটা হবে না। পরের বাক্য দেখো কী বলছে, আমার উপর তিনি রাগ করিয়াছেন। আচ্ছা, রাগ করা ইংরেজি কি? রাগ করা ইংরেজি হচ্ছে অ্যাংরি। অ্যাংরির সাথে কোন প্রিপোজিশন বসে? অ্যাংরির সাথে তোমরা অনেকেই জানো উইথ প্রিপোজিশন বসে। তাহলে আমার উপর তিনি রাগ করেছেন, এখানে সাবজেক্টটা কি তিনি দিয়ে করতে হবে। আর আমার উপরে আমার ইংরেজিটা কী হবে সেটা আমরা আলোচনা করছি। দেখো সেন্টেন্সটা একটু ভাবো, তিনি রাগ করেছেন মানে তিনি রেগে আছেন, হি ইজ অ্যাংরি, এইভাবে করতে হবে। দেখো হি ইজ অ্যাংরি মানে তিনি রেগে আছেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। অ্যাংরির সঙ্গে কী প্রিপোজিশন বসে বললাম? অ্যাংরির সঙ্গে বসে হচ্ছে সর্বদা উইথ প্রিপোজিশন। তাহলে হি ইজ অ্যাংরি উইথ, এই উইথটা হচ্ছে প্রিপোজিশন, এরপরে সবসময় অবজেক্ট বসবে। আমার ইংরেজি মাই, কিন্তু হবে মি। কেন হবে? আবারও বলছি, উইথটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে সর্বদা অবজেক্ট বসে, তাই মাই না বসে তার অবজেক্ট ফর্ম বসবে মি। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো কী বলছে, আমি তার উপরে রেগে আছি। কি বলছে দেখো, আমি তার উপরে রেগে আছি। এখানে রেগে কে আছে? আমি আছি। তাহলে আই সাবজেক্ট দিয়ে হবে, তার উপরে তার ইংরেজি হিজ বা হার হবে। কিন্তু উইথ প্রিপোজিশন যখন আমরা ব্যবহার করব তখন ওটা হার অথবা হিম হয়ে যাবে, অবজেক্ট ফর্ম হবে, ঠিক আছে। দেখো আই অ্যাম অ্যাংরি উইথ, তারপরে কী হবে? তার জন্য হিম হবে অথবা হারও হতে পারত। পরের বাক্য, তোমার উপর আমার বিশ্বাস আছে, ঠিক আছে। তোমার উপর আমার বিশ্বাস আছে মানে আমার আছে বিশ্বাস তোমার উপরে, এই উপরের জন্য কিন্তু ফেইথের সঙ্গে ইন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। সেন্টেন্সটা কীরকম? ভিডিও পজ করে তোমরা একটু ভাবো, আমার আছে বিশ্বাস তোমার উপরে, এরকমভাবে ফেইথের সঙ্গে ইন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আশা করি তোমরা ভেবে নিয়েছো। দেখো আই হ্যাভ ফেইথ, আমার আছে বিশ্বাস, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাভ ফেইথ, এই হ্যাভটা কিন্তু এখানে ভার্ব, ফেইথটা কিন্তু এখানে নাউন, ওকে। আই হ্যাভ ফেইথ মানে আমার আছে বিশ্বাস, ফেইথের পরে ইন প্রিপোজিশন বলবে ইন ইউ, ওকে। পরের বাক্য, মাঠের উপর দিয়ে রাস্তাটি গিয়েছে। মাঠের উপর দিয়ে রাস্তাটি গিয়েছে, ধরো এইরকম একটা মাঠ আছে, ঠিক আছে, তার উপর দিয়ে এরকমভাবে একটা রাস্তা চলে গেছে, ঠিক আছে, এইরকমভাবে একটা রাস্তা চলে গেছে মাঠের ঠিক উপর দিয়ে। এই যে ব্যাপারটা সেটাকে অ্যাক্রস ব্যবহার করতে হবে, ঠিক আছে। যেটা বক্তব্য সেটা অ্যাক্রস ব্যবহার করতে হবে। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কিন্তু রাস্তাটি ইংরেজি কী হবে? দ্য রোড হবে। মাঠ ইংরেজি ফিল্ড, ঠিক আছে, এরকমভাবে হবে। দেখো দ্য রোড রানস, এই যে গিয়েছে, রাস্তা যাওয়া, রানস সাধারণত আমরা ব্যবহার করি, অনেকে এখানে গোজও ব্যবহার করতে পারে, হবে, বা অন্য কিছু অনেকে ব্যবহার করে, কিন্তু রাস্তার যখন ইংরেজিটা হয় তখন রান ইংরেজিটা ব্যবহার করতে হবে ভার্বটা। রাস্তা কোথাও থেকে যাচ্ছে, রোড রানস হয়, ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব আর কি এর সঙ্গে। তাহলে দ্য রোড রানস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। রোড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রানের সাথে এস যুক্ত হয়েছে, ঠিক আছে। রানস কোথা দিয়ে? এবার অ্যাক্রস হবে, অ্যাক্রস দ্য প্লেন। এই যে প্লেন মানে হচ্ছে মাঠ বা ক্ষেত্র, এরকম বোঝায়। ফিল্ডও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিও সুবিধা নিতে পারে। আর অবশ্যই জানিও তোমাদের কি প্রয়োজন, চেষ্টা করব সময় মতো প্রোভাইড করার। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওয়ে।